মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে 2025 সালের ডিসেম্বরে তাদের বার্ষিক সামরিক রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়, বেইজিং এখন থেকে অরুণাচল প্রদেশকে তাইওয়ানের মতোই তাদের মূল স্বার্থ বা অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচনা করছে এবং তারা 2049 সালের মধ্যে চীনা জাতির মহাপুনরুত্থানের অংশ হিসাবে অরুণাচল প্রদেশের উপর তাদের সার্বভৌমত্ব ও পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এখানে উল্লেখ্য 2049 সালের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ ওই বছরেই মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় বসে এবং দেশটির নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী চীন। বস্তুত চীন কয়েক দশক ধরে অরুণাচলকে নিজের অংশ হিসাবে দাবি করে আসছে। অতীতে অরুণাচল ঘিরে ভারত ও চীনের মধ্যে কয়েকটি সীমান্ত সংঘর্ষ এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধও হয়েছে। বেশ কিছুকাল এই সংঘাত ও উত্তেজনা বন্ধ থাকলেও 2020 সালের পর থেকে তা আবার শুরু হয়। গত 5 বছরে অরুণাচলের অভ্যন্তরে চীনা সামরিক বাহিনী ঢুকে পড়ার একাধিক খবর আসে। এমনকি সেখানকার ভূমি নিয়ন্ত্রণে নিয়ে চীনের সামরিক চৌকি ও অবকাঠামো নির্মাণের খবরও পাওয়া যায়। এছাড়া 2023 থেকে 2025 সাল পর্যন্ত মোট 5 বার নতুন মানচিত্র তৈরি করে অরুণাচলকে নিজের অংশ হিসাবে চিহ্নিত করে চীন। এছাড়া চীন 2023 থেকে 2025 সাল পর্যন্ত মোট 5 বার নতুন মানচিত্র তৈরি করে অরুণাচলকে নিজের অংশ হিসাবে চিহ্নিত করে। চীন অরুণাচলে জন্ম নেওয়া নাগরিকদের ভারতীয় পাসপোর্টকে বৈধ বলে মনে করে না। এসব নাগরিক চীন ভ্রমণ করতে গেলে চীনা কর্তৃপক্ষ তাদেরকে সাধারণ ভিসার পরিবর্তে আলাদা কাগজে বিশেষ অনুমতিপত্র দেয়। এখন প্রশ্ন হলো, চীন কেন অরুণাচলকে নিজের অংশ বলে দাবি করে? আজকের ভিডিওতে এর কারণ এবং চমকপ্রদ ঐতিহাসিক ঘটনাগুলো তুলে ধরব। অরুণাচলকে চীনের অংশ দাবি করার প্রসঙ্গ আলোচনা করতে গেলে প্রথমে চলে আসে তিব্বতের কথা। মূল তিব্বত একটি বিশাল আয়তনের ভূখণ্ড, যার আয়তন প্রায় 12 লাখ বর্গ কিলোমিটার। এটি কয়েক হাজার বছর ধরে চীনের কয়েকটি রাজবংশ দ্বারা শাসিত হয়। এই বিশাল তিব্বতের উত্তর পশ্চিমে হিমালয়ের পাদদেশে রয়েছে লাদাখ অঞ্চল এবং দক্ষিণে অরুণাচল। তিব্বতের এই হিমালয় সংলগ্ন অঞ্চলগুলোও দীর্ঘ সময় ধরে বিভিন্ন সময়ে চীনা রাজবংশ কিংবা তিব্বতী রাজাদের অধীনে ছিল। তবে 1834 থেকে 1841 সালের মধ্যে জম্মুর ডোগরা বংশের হিন্দু মহারাজা গুলাব সিংয়ের বাহিনী তিব্বতের কাছ থেকে লাদাখ অঞ্চলটি পুরোপুরি দখল করে নেয়, যার মোট আয়তন প্রায় 97,000 বর্গ কিলোমিটার। অতঃপর এই লাদাখ অঞ্চল কাশ্মীরের একটি জেলায় পরিণত হয়। সে সময় কাশ্মীর ছিল ব্রিটিশদের একটি করদ রাজ্য, অর্থাৎ কাশ্মীর সরাসরি ব্রিটিশ শাসনে না থেকে নির্দিষ্ট পরিমাণ বার্ষিক খাজনা দেওয়ার মাধ্যমে দেশীয় রাজাদের অধীনে শাসিত হতো। ওদিকে সে সময় চীনের সাথে ব্রিটিশ বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল, যেমন 1839 এবং 1856 সালের দুটি আফিন যুদ্ধ এবং 1903 সালের ব্রিটিশদের তিব্বত অভিযান। এসব যুদ্ধের ফলে তিব্বতের দক্ষিণের বেশ কিছু অংশে ব্রিটিশদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশরা এই অংশের নাম দেয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, সংক্ষেপে নেফা। এই এলাকাকে ব্রিটিশরা প্রশাসনিক দিক থেকে আসাম প্রদেশের একটি অংশ হিসাবে অন্তর্ভুক্ত করে, আর এটি শাসিত হতে থাকে আসামে নিযুক্ত ব্রিটিশ গভর্নর দিয়ে। 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর এই নেফা এলাকা ভারতের শাসনাধীন হয় এবং পরে এর নাম দেওয়া হয় অরুণাচল। এর আয়তন প্রায় 83,743 বর্গ কিলোমিটার। এভাবে তিব্বতের কিছু অংশ লাদাখ ও অরুণাচল বিচ্ছিন্ন হয়ে গেলেও মূল তিব্বতের ভূখণ্ডটি অনেক বিশালই থেকে যায়। এদিকে 1911 সালে চীনে দীর্ঘ কয়েক হাজার বছরের পর রাজতন্ত্রের অবসান ঘটে, ফলে চীন পরিণত হয় একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে। 1912 সালে চীনা জাতীয়তাবাদী নেতা ডাক্তার সান ইয়াতসেন ওই চীনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হন। এ সময়কালে তিব্বত নামমাত্র চীনের অধীনে ছিল। কার্যত তিব্বত তখন একটি স্বাধীন দেশ হয়ে উঠেছিল। এই অবস্থায় 1914 সালে তৎকালীন ব্রিটিশ সরকার তিব্বত ও ব্রিটিশ ভারতীয় অংশের মধ্যে সীমান্ত চিহ্নিত করতে চায়। এই লক্ষ্যে ব্রিটিশ ভারত সরকার সিমলায় একটি সম্মেলন ডাকে। এতে ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন হেনরি ম্যাকমোহন। আর সেই সম্মেলনে তিব্বতের পক্ষ থেকে এবং মূল চীনের পক্ষ থেকে আলাদা দুজন প্রতিনিধি অংশ নেন। এরপর হেনরি ম্যাকমোহন ব্রিটিশ ভারত ও তিব্বতের মধ্যে একটি সীমান্ত রেখা টানেন, যাকে বলা হয় ম্যাকমোহন লাইন।
তিব্বতের প্রতিনিধি ওই ম্যাকমোহন লাইনকে মেনে নেন, কিন্তু চীনা প্রতিনিধি তাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে ম্যাকমোহন লাইনকে সীমান্ত রেখা হিসাবে মানতে অস্বীকার করেন। সেই চীনা প্রতিনিধি কোনো চুক্তিতে সই না করেই নিজ দেশে ফিরে যান। এ ঘটনার 3 দশক পর 1947 সালে ভারত স্বাধীন হয়। আর ওদিকে চীনে এক দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর 1949 সালে রাষ্ট্র ক্ষমতায় বসেন চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং। এই চীনা কমিউনিস্ট পার্টি সরকার 1951 সালে প্রায় স্বাধীন হয়ে পড়া তিব্বতের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এদিকে 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ সেই সরকারকে স্বীকৃতি দেয় না। 1971 সাল পর্যন্ত জাতিসংঘেও চীনা কমিউনিস্ট সরকারের কোনো প্রতিনিধি ছিল না। তবে ভারতের প্রধানমন্ত্রী নেহরু এই কমিউনিস্ট সরকারকে চীনের প্রকৃত সরকার হিসাবে মেনে নেন। তিনি 1954 সালের 29 এপ্রিল চীনের সাথে ভারতের সম্পর্ক গড়ার জন্য একটি বিশেষ চুক্তিতে আসেন, যা ছিল চীন ভারত দ্বিপাক্ষিক চুক্তি। ওই চুক্তিতে নেহরু সরকার তিব্বতের উপর চীনের কেন্দ্রীয় সরকারের সর্বময় কর্তৃত্বকে স্বীকৃতি দেয়। কিন্তু কিছুদিন পর এ থেকেই শুরু হয় তিব্বতের সীমানা নিয়ে চীন ও ভারতের মধ্যে বিরোধ। ভারত চায় ব্রিটিশ আমলে আঁকা ম্যাকমোহন লাইন দিয়ে চিহ্নিত তিব্বত ও ভারতের সীমান্ত রেখাকে চীন মেনে নিক, কিন্তু চীন তা মানতে একদম অস্বীকার করে। চীন বলে তাদের প্রতিনিধি 1914 সালে ম্যাকমোহন লাইনকে সীমান্ত রেখা হিসাবে মানেনি এবং এখনও তারা এই লাইনকে চীন ও ভারতের মধ্যকার সীমান্ত রেখা হিসাবে মানবে না। চীন যুক্তি দেখায় 1914 সালে তিব্বত সরকারের পক্ষে যে প্রতিনিধি ম্যাকমোহন রেখাকে মেনে নিয়েছিল সেই তিব্বতীয় সরকারের ব্রিটিশ ভারতীয় সরকারের সাথে চুক্তি করার কোনো অধিকারই ছিল না। যেহেতু ভারত সরকার 1954 সালে তিব্বতের উপর চীনের কেন্দ্রীয় সরকারের সর্বময় কর্তৃত্ব মেনে নিয়েছে, তাই এখন নতুন করে চীনের সাথে ভারতের সীমান্ত চুক্তি করতে হবে। এভাবে চীন এই যুক্তি তুলে ধরে বৃহত্তর তিব্বতের দুটো অংশ লাদাখ অঞ্চল ও অরুণাচল প্রদেশকে নিজেদের এলাকা হিসাবে দাবি করতে থাকে। তিব্বতের অধিবাসীরা লামা বৌদ্ধ ধর্মমতের অনুসারী। চীনে কমিউনিস্ট সরকারের শাসন জারি হবার পর তিব্বতে ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধে। 1959 সালে এই বিদ্রোহ চূড়ান্ত রূপ ধারণ করলে চীনা কমিউনিস্ট সরকার আরও কঠোরভাবে তা দমন করতে থাকে। এতে তিব্বতের বৌদ্ধ ধর্মীয় গুরু দালাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন। এর ফলে ভারতের উপর চীনা কমিউনিস্ট সরকার ক্ষুব্ধ হয় এবং শুরু হয় চীন ভারত সম্পর্কের টানাপোড়েন। এদিকে চীন তিব্বত থেকে লাদাখ অঞ্চল হয়ে তার অপর অংশের জিংজিয়াং বা উইঘুর প্রদেশে যোগাযোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে। 1950-এর দশকে তারা এর নির্মাণ কাজও শুরু করে, কিন্তু ভারত এতে আপত্তি জানালে চীনের সাথে প্রচণ্ড বিরোধ তৈরি হয়। ফলশ্রুতিতে দুই পক্ষই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করে এবং মাঝে মাঝে সীমান্ত সংঘর্ষ হয়। এদিকে 1962 সালে কিউবা ঘিরে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এবং সারা বিশ্বের নজর সেখানে থাকে। এই সুযোগকে ব্যবহার করে চীন 1962 সালের 20 অক্টোবর ভারত আক্রমণ করে। এতে শুরু হয় চীন ভারত প্রচণ্ড যুদ্ধ, যা চলে 21 নভেম্বর পর্যন্ত। 1 মাস 1 দিনের ওই যুদ্ধে ভারত চীনের কাছে পরাজিত হয়। চীন ভারতের কাছ থেকে লাদাখ অঞ্চলের 38,000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে নেয় এবং সেই দখল এখনও বজায় রেখেছে। চীন এর নাম দেয় আকসাই চীন। এই এলাকার ভেতর দিয়েই চীন তার মূল ভূখণ্ডের তিব্বত অংশের সাথে জিংজিয়াং বা উইঘুর প্রদেশের সংযোগ স্থাপন করে, আর এ বিষয়ে পাকিস্তানও চীনকে সহযোগিতা করে। 1963 সালের 2রা মার্চ পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত সীমান্ত চুক্তি অনুযায়ী পাকিস্তান লাদাখের পশ্চিমে অবস্থিত গিলগিট বালতিস্তানের একটি অঞ্চল চীনকে সাময়িকভাবে হস্তান্তর করে। অঞ্চলটির নাম সাসকাম ভ্যালি। এর আয়তন 5180 বর্গ কিলোমিটার। এটি পাওয়ার ফলে মূল ভূখণ্ড তিব্বত থেকে লাদাখের আকসাই অঞ্চল হয়ে জিংজিয়াং প্রদেশে সরাসরি পৌঁছাতে চীনের জন্য আর কোনো বাধাই থাকে না। অন্যদিকে ভারত ওই পাকিস্তান চীন স্বাক্ষরিত সীমান্ত চুক্তির প্রতিবাদ করে। এখানে উল্লেখ্য, লাদাখ অঞ্চলের মানুষ দেখতে তিব্বতীদের মতোই এবং ধর্মে তারা মূলত তিব্বতীদের মতোই লামা বৌদ্ধবাদী।
আর জিনজিয়াং বা উইঘুর প্রদেশের মানুষ তুর্কি জাতিগোষ্ঠীর মুসলিম। ওদিকে 1962 সালে সংঘটিত চীন ভারত যুদ্ধ অরুণাচল প্রদেশেও ছড়িয়ে পড়ে। তবে অরুণাচলের যুদ্ধেও ভারত চীনের কাছে পরাজিত হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশের প্রায় 35 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে। তবে কয়েকদিন পর চীনা বাহিনী স্বেচ্ছায় অরুণাচল ত্যাগ করে চলে যায়। কিন্তু চীনা সেনাবাহিনী সরে গেলেও বর্তমানে ভারতের সৈন্যবাহিনী মূল ম্যাকমোহন সীমান্ত রেখা থেকে প্রায় 21 কিলোমিটার দক্ষিণে সরে এসে অবস্থান করছে। এই সীমান্তে এখন নতুন একটি যুদ্ধবিরতি রেখা টানা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC। কিন্তু কেন চীন স্বেচ্ছায় অরুণাচল থেকে চলে গিয়েছিল, এই প্রশ্নের উত্তর এখনও রহস্যাবৃত হয়ে আছে। সম্ভবত চীন সিদ্ধান্ত নিয়েছিল যে অরুণাচল ভারতের থাক, আর এর বিনিময়ে লাদাখ অঞ্চল তার দখলে থাক। অর্থাৎ চীন লাদাখ ও অরুণাচল এই দুই অংশের মধ্যে একটি দর কষাকষির জায়গা রেখে দিতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে চীন তার লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তন করে। ওদিকে ভারতও 1972 সালের 20 জানুয়ারি অরুণাচলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে তার সংবিধানে অন্তর্ভুক্ত করে এবং পরবর্তীতে 1987 সালের 20 ফেব্রুয়ারি এটি ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এর ফলে অরুণাচল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধ আগের মতোই থাকে। আরেকটি লক্ষণীয় বিষয় হলো 1962 সালের যুদ্ধের পর ভারত লাদাখ অঞ্চল হয়ে চীনের ওই সড়ক নির্মাণে আর কোনো জোরদার আপত্তি কিংবা বাধা প্রদান করেনি। যদিও ভারত এখনও দাবি করে চীনের দখলকৃত লাদাখের আকসাই চীন অঞ্চল তার অংশ, কিন্তু সে এটি পুনরুদ্ধারে তৎপর হয় না, শুধু মুখেই তা ফিরিয়ে নেওয়ার দাবি করতে থাকে। অবশ্য 2020 সালে লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় সংঘটিত হয় এক ভয়াবহ সংঘাত, যাতে অনেক ভারতীয় সৈন্য নিহত হয়। আসলে ভারত তার হারানো লাদাখ অঞ্চল পুনরুদ্ধার করতে যতটা না তৎপর, তার চেয়ে অরুণাচল প্রদেশ রক্ষা করতে অনেক বেশি তৎপর। 1962 সালের যুদ্ধে ভারত লাদাখের বিরাট অঞ্চল চীনের কাছে হারানো ঠেকাতে পারেনি। তাই এখন নতুন করে আর কিছুতেই অরুণাচল প্রদেশকে চীনের কাছে হাতছাড়া করতে প্রস্তুত নয়। ওদিকে চীনও অরুণাচলের দখল নিতে তৎপর এবং চীন অরুণাচলকে তার জাংনান প্রদেশ নামে সম্বোধন করে থাকে। বস্তুত ভারত ঘিরে চীন যত সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে, তার প্রধান টার্গেট হলো এই অরুণাচল প্রদেশ দখল করা। এ বিষয়ে চীন এতটাই সিরিয়াস যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 এবং 2024 সালে অরুণাচল প্রদেশে সফরে গেলে চীন তার সফরের কড়া প্রতিবাদ জানায় এবং হুঁশিয়ারি উচ্চারণ করে। সাম্প্রতিককালে চীন ও ভারতের মধ্যে অরুণাচল ঘিরে সৃষ্ট বিরোধের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ। চীন প্রায় 170 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই প্রকল্প শুরু করেছে, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 60,000 মেগাওয়াট। এটাই হবে পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প। এই বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধের সূচনা হয়েছে, কেননা এটি চালু হলে ভাটির দেশ ভারত পানি সংকটে পড়বে। তাই এই বিরোধ এক পর্যায়ে পানি যুদ্ধে পরিণত হতে পারে। এদিকে চীন এখন ভুটানের পূর্বভাগের 777 বর্গ কিলোমিটার জায়গা তার নিজের বলে দাবি করছে। ডোকলাম গিরিপথও এই কৌশলগত অঞ্চলের নিকটবর্তী এলাকায় অবস্থিত। 2017 সালে এই ডোকলাম গিরিপথের মধ্য দিয়ে চীন একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিলে ভারত তাতে বাধা দিতে সৈন্য পাঠায়। এতে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত হয়। দৃশ্যত মনে হচ্ছে ভুটান ডোকলামের ওপর চীনের কর্তৃত্ব মেনে নিতে চাচ্ছে, কিন্তু ভারত এর ঘোরতর বিরোধিতা করছে। বস্তুত ভারত ও চীনের মধ্যে এসব বিরোধ ও বৈরিতার কারণে অনেকে বলে থাকেন ভারত ও চীন পরস্পরের 1 নম্বর শত্রু। আর এ কথারই প্রতিধ্বনি ঘটেছিল বিজেপি সরকারের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্দেজের মুখে। তিনি 1998 সালে বলেছিলেন ভারতের 1 নম্বর শত্রু দেশ হলো চীন।